স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় কারাবন্দী ১৭৮ জন জামিনে মুক্ত হচ্ছেন। ১৬ বছর পর স্বজনদের মুক্ত জীবনে বরণ করতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের অশ্রুসজল অপেক্ষা। আর মুক্ত জীবন ফিরে পেয়ে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন, কি অপরাধে তারা জেল খেটেছেন তারা জানেন না। তাদের ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা। আমার বাবার জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। অনেক কষ্টে দিনগুলো পার হয়েছে। এই 16 বছর থেকে বাবাকে দেখি না। আজকে স্পিচলেস আমরা। 16 বছর পর অপেক্ষার অবসান। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির মামলায় বৃহস্পতিবার সকাল থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসতে থাকেন 178 জন। সাবেক বিডিআর সদস্যদের মুক্ত বাতাসে বরণ করে নিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। আনন্দ অশ্রুতে স্বজনদের অপেক্ষা আর আবেগঘন পরিবেশে কারাগার থেকে একে একে বেরিয়ে আসেন বন্দীরা। অপেক্ষা মনে হয় না বের হবে, এই আনন্দে আমরা আছি। ভালোই লাগতেছে বৈশা থেকে এখানে বের হবে আমার বাবা। বহু ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে তারপর আসতে হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর 1, 2 আর হাই সিকিউরিটি কারাগার থেকে বেরিয়ে এসে বন্দি জীবনের বর্ণনা করেন বুক ভরা হাহাকার নিয়ে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাট ছেড়ে নাই, অপরাধটুক করি না। ঘাট ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। 16 বছর পরে আমি আমার সময়কে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 16 বছর পর মুক্ত জীবনে ফেরাদের বরণে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে একের পর এক জন্ম নিল হৃদয়স্পর্শী দৃশ্য। ছেলেকে জড়িয়ে কাঁদছেন মা, বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা সন্তান, স্বামীকে কাছে পেয়ে খুশির ঝিলিক স্ত্রীর চোখে মুখে। দিন গেছে বাবা, তা আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। কাশিমপুর কারাগারের সামনে 90 বছরের মা এসেছেন ছেলেকে দিতে। ছেলে শাহিন হোসেন ছিলেন ল্যান্স নায়েক। পিলখানা ট্র্যাজেডির দিন ছিলেন বাসায়, তবুও তাকে জেলবন্দি থাকতে হয় 16 বছর। ছেলেকে ফিরে পেয়ে আনন্দের ঝিলিক পরিবারে। এতই আনন্দিত বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে ভাইকে আমরা ফিরে পেয়েছি। 16 বছর পর কারামুক্ত হয়ে কারা জীবনের বর্ণনা করেন অনেকে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাট ছেড়ে নাই, অপরাধটুক করি না। ঘাট ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। তো 17 বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাবে, আমাদের সব ফেরত দেয়। আমি 16 বছর পরে ছাড়া পেলাম। আমার নামে কোনো অভিযোগই নাই। আমার জেলখানাত 16টা বছর আটকে রাখছে। আমি 16 বছর হাজতে। কারাগার থেকে মুক্ত হয়ে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন তারা। শুকরিয়া, এখান থেকে বাইরে হয়েছি, এটাই অনেক শুকরিয়া। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের কাছে দাবি করছি আমার ভাই যেন যা মনে করেন চাকরি এবং টাকা পয়সা যা ফেরত পায়। আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই, এই সরকারের কাছে আশা। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনজনদের বাসায় নিয়ে যাবেন বলে। এখন প্রথমেই বলবো যে 16 বছর পরে আমি আমার সময়কে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন পরে কাছে পেয়ে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা 16টা বছর অনেক সাফার করছি। সাফারিংস এর শুরুটা হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক থেকে আমরা সাফারিংস করছি। লাঞ্ছনা বাঞ্ছনা সবকিছুর, মানসিক টর্চার, সবকিছু শিকার আমরা হয়েছি। ওনারা যে এত ভুক্তভোগী হইলো, ওনারা কিছু পাবে এটাই তো ওনাদের আশা। আমাদের ছেলে মেয়ে আমরা যত কষ্ট করেছি, এইরকম কষ্ট, নির্মম কষ্ট কেউ কোনোদিন করে নাই। 16 বছর আগে পিলখানা ট্র্যাজেডি কেড়ে নিয়েছে অনেকের তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। এমন সমীকরণের মাঝেই 178 জন বিডিআর জওয়ান প্রশ্ন তুলেছেন তাদের জীবন থেকে কেড়ে নেয়া 16টি বছর নিয়ে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
নির্বাচন দিতে দেরি হলে তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনায় তিনি আরও বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলেও মন্তব্য তার। বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। টকশো, আলোচনা সভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যুক্তিতর্কের তুঙ্গে মুজিববাদ, জিয়াবাদ ইস্যু। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় চলমান ইস্যুতে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তির ফল ভালো হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীনতার প্রতীক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ন্যূনতম সংস্কার করেই নির্বাচনের পথে যাওয়া উচিত। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এ সময় দেশের নানা নিয়মের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এখনও আমলাতন্ত্র সচিবালয় থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আগের অবস্থানেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পরামর্শ দিয়েছে ইউএনডিপি, কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। আরও জানান, ইসিকে নারী ভোটারের উপস্থিতি বাড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। নিউ ইয়র্কে রিপোর্ট জমা দেওয়ার পর ইউএনডিপি আবারও নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসবে বলেও আশা প্রকাশ করেন ইসি সচিব। আমাদের ইলেকশন প্রসেসটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, ফরওয়ার্ড ক্যালকুলেশন না। ফরওয়ার্ড ক্যালকুলেশনটা তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। কাজে আমরা বললাম যে আমরা এইভাবে রেডি হচ্ছি, আমাদের যে আমরা কাজ করছি। ফর এক্সাম্পল, একটা প্রকিউরমেন্টের একটা নির্দিষ্ট সময় লাগে 5 থেকে 6 মাস। এখন আজকে থেকে যদি শুরু করি তাহলে 6 মাস, যদি আমি জুলাই থেকে শুরু করি তাহলে জানুয়ারি। তো আমাদের তো ওটা বসে থাকলে হবে না। তাহলে ওইভাবে স্পেসিফিক করে ডিটেলসে ওটা আলোচনা ব্রড একটা আসপেক্ট নিয়ে আসতে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি দশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। রাতে কোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে। এমন মন্তব্য করে সংবিধানের এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এক রুলের ওপর বৃহস্পতিবার শুনানিতে এই কথা বলেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি, ১১৬ অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এই ১১৬ অনুচ্ছেদকে যদি অসাংবিধানিক ঘোষণা করা না হয়, তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। জুলাই আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্যও কামনা করেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করলেও কমিটি দেয়া নিয়ে বিরোধ এখন তুঙ্গে। এদিকে ১.৫ দশক ধরে কোণঠাসা জামায়াত এখন সক্রিয় রাজনীতির মাঠে।
অন্যদিকে শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও নতুন কমিটি না হওয়ায় বেড়েছে কোন্দল। বিভক্ত হয়ে পড়েছে সংসদীয় আসনগুলোর তৃণমূল নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে কমিটি গঠনের কাজ শুরু করে দলটির হাইকমান্ড। নানা অভিযোগে কমিটি বিলুপ্ত সহ বহিষ্কার করা হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীকে। আমাদের যে নির্দেশনা আছে, প্রথমে মহানগর কমিটির যে আমাদের যে 15টি থানা 43টি ওয়ার্ড আছেন সেগুলিকে পুনর্গঠন করা, যেহেতু কারণ এগুলি বিলুপ্ত করা হয়েছে। কমিটিগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে নির্বাচনের জন্য আমাদের একটা বিরাট একটা সুযোগ আসবে, সুবিধা আসবে। গত 1.5 দশক ধরে নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত ইসলামী। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সক্রিয় তারা। সাধারণ মানুষের কাছে সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি দলটি আওয়ামী লীগ আমলে নির্যাতনের চিত্র তুলে ধরছেন বিভিন্ন কর্মসূচিতে। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, তার কারণ হলো 36শে জুলাইয়ের পর থেকে আজকে 5 মাস অতিবাহিত হলো। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে একটিও তকমা আমাদের দিতে পারে নাই। তার কারণেই প্রশাসন টোটাল আমাদের উপরেই এখন অত্যন্ত আস্থাশীল হয়েছে। এদিকে ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সংস্কার এবং বিচার ব্যতীত আর কিছুই ভাবছে না। সাধারণ মানুষ যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা সাধারণ মানুষের ভোটেই যেন সরকার নির্বাচিত হয়, সেই সংস্কারটা সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা, সে আশা-আকাঙ্ক্ষা ধারণ করা রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করতে হবে। এদিকে দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে তৎপর শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। চলমান এই প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। জীবন জীবিকার তাগিদে অবিলম্বে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া 16টি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, এসব কারখানা বন্ধ হয়ে গেলে প্রায় 42,000 মানুষ বেকার হয়ে যাবে। সকালে রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। কারখানাগুলো বন্ধ না করে সরকারি তত্ত্বাবধানে সচল রাখার দাবি জানান শ্রমিক কর্মচারীরা। প্রতিনিধিরা দাবি জানান, সরকার ব্যাংক সুবিধা চালু রাখলে উৎপাদন সচল রেখেও ঋণ পরিশোধ করা সম্ভব। এতে করে কারখানাও বন্ধ হবে না এবং প্রায় 42,000 মানুষের রুটি রুজিও বন্ধ করতে হবে না। আজ 6 মাস যাবৎ
বেক্সিমকো গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে। অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে ৪২,০০০ শ্রমিক কর্মচারী ও ১০ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি, এই দাবিটাই শুধু তারা সরকারের কাছে আমরা করতেছি। বেক্সিমকো শ্রমিকদের দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করে দেশের তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগও করেন তিনি। বৃহস্পতিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক সরকার চালাতে পারবে না, আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, উই ডোন্ট নো। বাট আমাদের কাছ থেকে এটা আমরা মোটামুটি ইন প্রিন্সিপাল উই হ্যাভ এগ্রিড। নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে প্রতিষ্ঠানের বিদ্যমান নীতির সঠিক প্রয়োগ ও সহকর্মীদের আরও সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। কর্মশালায় অংশ নেন ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সিনিয়র নারী সাংবাদিকরা। বিভিন্ন কারণে সাংবাদিকতা থেকে দূরে সরে যেতে বাধ্য অনেক নারীও যোগ দেন কর্মশালায়। আর্টিকেল 19-এর মতো মত প্রকাশের এমন প্ল্যাটফর্ম পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। তুলে ধরেন নারী হিসেবে কর্মক্ষেত্রে নানা হয়রানির কথা। মাতৃত্বকালীন ছুটির আগে বা পরে নারীদের জন্য কিভাবে কর্মপরিবেশ আরও সহায়ক করা যায় সেসব পরামর্শ দেন সিনিয়র সাংবাদিকরা। দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরিয়া অর্থায়নে উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। শরিয়া ভিত্তিক অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে শরিয়া ভিত্তিক অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিকের ভূমিকা এবং সম্পৃক্ততা নিয়ে কথা হয়। এ সময়ে আইডিএলসি ইসলামিক লোগো উন্মোচন করা হয়। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন রিফাত তাসনুভা।